স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাজধানীর আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংস্থাটি বলছে আগামী 2-3 দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 106 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে। ধাপে ধাপে বৃষ্টি কমে যাচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্র বন্দরগুলোর জন্য আজও 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢালের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতির হতে পারে। পাহাড়ি এলাকার যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে, যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতে। পাহাড়ি ঢলে পানিতে ডুবে ও পাহাড় ধসে গত 7 দিনে শুধু কক্সবাজারেই 26 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া মৌলভীবাজার ও চট্টগ্রামেও প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল। চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গত 5 দিন ধরে পানিবন্দী রয়েছে চট্টগ্রামের অন্তত 5 লাখ মানুষ। হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগের অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা ছাড়িয়েছে সিলেট বিভাগের 6 নদীর পানি। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে প্রবল বেগে মনু নদীর বাঁধ ভেঙে কোমলগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। কথা বলবো তার সাথে। হারুন, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানান। আসিফ, আপনি জানেন যে গত 6 দিনের টানা বর্ষণে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া এবং রামু এলাকা প্লাবিত হয়েছে। তন্মধ্যে চকরিয়া প্রায় 11টি ইউনিয়নে পানির তলে তলিয়ে গেছে। সেখানে বলতে গেলে আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কক্সবাজারের সদরের জিলংজা, চাঁদেরপাড়া, এখানেও হাঁটু পরিমাণ পানি ছিল। আজকে সকাল থেকে এখানে বাঁকখালী নদীর পানি ভাটার সময় এটা নেমে যাচ্ছে, আস্তে আস্তে নামতে শুরু করেছে। ঠিক কিন্তু এখানকার চিত্র আর চকরিয়ার চিত্র অত্যন্ত ভিন্ন, এবং সেখানকার মাতামুহুরী নদীর পানি, ডলের পানিতে এখনো উপকূলের যেসব এলাকা আছে সেখানেও প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের এই যে চকরিয়া, পেকুয়ার প্রায় 6টি ইউনিয়ন তলিয়ে গেছে। সেখানে এখনো অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে এখন নিম্নাঞ্চল পানি জমে আছে। পানি জমার জলবদ্ধতার কারণে সেখানে যান চলাচল না হলে কিন্তু নৌকা করে মানুষ চলাচল করছে, এবং সরকারের পক্ষ থেকে কিছুটা ত্রাণ দেওয়া হলে সেটা অপ্রতুল এবং পর্যাপ্ত নয় বলে সেখানকার দুর্গতরা জানিয়েছে। সেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং প্রশাসন যেতে পারতেছে না, প্রশাসন লোকজন সেখানে দুর্গত এলাকায় যেতে পারতেছে না। তবে এটার কারণে এ ধরনের প্লাবনের কারণে সেখানকার যে ফসলি মাঠ এবং মানুষের খাত খামার সবকিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং যেসব গবাদি পশু
ছিল তাদের আশ্রয়হীন হয়ে পড়েছে সেখানকার মানুষকে। প্রায় 22টি সাইক্লোন সেন্টারে আশ্রয় শিবিরে সেখানকার মানুষ আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 60টি সাইক্লোন সেন্টার খুলে দেওয়া হলো, 22টি সেন্টারে তারা আশ্রয় নিয়েছে এবং সেখানে কিছু শুকনো খাবার পাঠানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান তিনি জানিয়েছে 750 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সকালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, সরকারের নির্দেশনায় তিনি ইতিমধ্যে প্রশাসনের দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হয়েছে এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে বলে জেলা প্রশাসক তিনি জানিয়েছে এবং যারা একসাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করবে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং সবাইকে দুর্গত এলাকায় সবাইকে সহায়তা করার জন্য প্রশাসন কাজ করতে তিনি আশ্বস্ত করেছেন। আসিফ, কক্সবাজার থেকে ছিলেন হারুনুর রশিদ। এবারে জানবো বান্দরবানের পরিস্থিতি। সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী কমুই অং মারমা। কমুই, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ভোগান্তি কি কিছুটা কমতে শুরু করেছে? আমাদের বিস্তারিত জানান। আসিফ, টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে যে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে জেলা শহর সহ 7টি উপজেলায় যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হলো, এটি পর্যাপ্ত নয় বলছে এখানকার পানিবন্দির মানুষেরা। পানিবন্দি মানুষদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যে আশ্রিতদের জন্য রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে সড়ক তলিয়ে গিয়ে বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে যান চলাচল করছে না। এর পাশাপাশি বান্দরবানের জেলা সদরের সাথে যে রুমা এবং থানচির যে বেশ কিছু এলাকায় সড়কের উপর মাটি ধসে পড়ার ফলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সে জেলা সদরের সাথে যে উপজেলা সদরগুলোতেও গাড়ি চলাচল করছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন যে বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এর ফলে তারা যে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রস্তুত রয়েছে। আসিফ, এই ছিল ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি। আসিফ ছিলেন কমুই অং মারমা। নওগাঁয় বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে নদী তীরবর্তী অঞ্চলগুলো তলিয়ে গেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। পানি বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানান। গত কয়েকদিনের নতুন করে ভারী বর্ষণের কারণে নওগাঁর যে প্রধান নদীগুলো রয়েছে সেই প্রধান নদীগুলোর পানি নতুন করে দ্বিতীয় দফায় বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যে নওগাঁর যে তীরবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সেসব নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নিম্ন অঞ্চলে যেসব ফসলগুলো রয়েছে সেসব ফসলগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। তো এটি হচ্ছে দ্বিতীয় দফায় কিন্তু নওগাঁর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আজকে গত 24 ঘন্টায় নওগাঁতে 100 মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া কিন্তু নওগাঁর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন গত 24 ঘন্টায় নওগাঁর যে আত্রাই নদীর জুতবাজার পয়েন্ট রয়েছে সেই জুতবাজার পয়েন্টে 21 সেন্টিমিটার, আত্রাই রেলওয়ে স্টেশনের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে 24 সেন্টিমিটার এবং ছোট যমুনা নদীর যে লিটন ব্রিজ রয়েছে সেই লিটন ব্রিজে 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্ট যেটা রয়েছে সেখানে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে মধ্যরাত থেকে আজকে সকাল 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এখন বর্তমানে বৃষ্টিপাত
নেই এবং এই বৃষ্টিপাত হওয়ার কারণে পানিগুলো নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার কারণে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেসব ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত নওগাঁতে যেহেতু বন্যার কোনো আশঙ্কা নেই এবং নওগাঁতে যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই কারণে নওগাঁর যে প্রধান নদী ছোট যমুনা এবং আত্রাই নদী রয়েছে, সেই দুটি প্রধান নদীর যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো রয়েছে এবং বাঁধ রয়েছে, সেসব বেড়িবাঁধ এবং বাঁধগুলো সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়েছে, যেখানে কোথাও সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। যার কারণে এখনো কিন্তু আপনার নওগাঁতে নতুন করে বেড়িবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা এখন পর্যন্ত নেই এবং যদিও কোনো দুর্ঘটনা ঘটে সে কারণে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে এবং বন্যা মোকাবেলার জন্য সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনটি জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণকার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আর 2-1 দিন এই ধরনের থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বিশেষ করে নওগাঁর যে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই বৃষ্টি উপেক্ষা করে বাইরে যেতে পারছে না। বিশেষ করে দিনমজুর কাজ যারা করে, অটো চালক, ভ্যান চালক, তারা যাত্রী পাচ্ছে না, যার কারণে তারা অনেকটা কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, এমনটি জানিয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল বন্যার নদ-নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে ছিলেন আব্দুর রউফ। এদিকে টানা ভারী বৃষ্টিতে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন নিচু অংশে জলাবদ্ধতা ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা এবং দীর্ঘদিনের খানাখন্দের সড়কগুলোর বেহাল অবস্থায় ধীরগতিতে চলছে যানবাহন। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। টানা বৃষ্টিতে ঢাকা-আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই সাথে গর্ত সৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে একদিকে পরিবহনের যানজট, আর একদিকে যাত্রীদের দুর্ভোগ। রাস্তার ভিতরে বন্যা পানি, আবার জায়গায় জায়গায় গ্যাপ গর্ত, দেখেন না কি অবস্থা। মাত্র দেখলেন যে কি অবস্থা, একটা পাল্টে খেয়ে পায়ের উপর পড়ে শেষ পা এখন ভেঙে গেছে না মস্ত কিছু, কিছুই বলতে পারতেছি না। আমরা তো মোটরসাইকেল তো পানির উপর দিয়ে যেতে পারি না, কারণ রাস্তা পুরো ভাঙ্গা রাস্তাকে গাড়ি চালানো যায় আপনি বলেন। একটা গাড়ি হচ্ছে 4 চাকার থাকে, 4 হুইলার, তারা চলে যেতে পারে, কিন্তু আমরা বাইকটা তো যেতে পারি না। জ্যামজট খাটতে হইতেছে এই কারণে, প্রচণ্ড জ্যামজট। এই জ্যামজটে মনে করেন যে আমরা হয়রানি হইতেছে, সাধারণ জনগণ মনে করেন যে এগুলোর মধ্যে অনেক ভোগান্তি হইতেছে। সকালবেলা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জাম চলছি, এই ভাঙ্গার জন্য অনেক সমস্যা হইতেছে আমাদের রাস্তা দিয়ে। বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু জ্যাম লাগতেছে, তারপরে রাস্তাঘাট নষ্টর কারণে গাড়ি ঘোড়ার দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখলাম আমরা এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে গাড়ি দ্রুত যেতে পারছে না। ভাঙাচুরা বৃষ্টির কারণে খুবই রাস্তার দুর্ভোগ অবস্থা, মানুষের খুবই খারাপ। টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা-আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত এবং সেই সাথে বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গাজীপুরের কালিয়াকৈরের 2য় শ্রেণীর শিক্ষার্থী সামিনা নূর তাজ ইংরেজি ভাষার আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অর্জন করেছে। এই কৃতিত্বের মাধ্যমে সে যোগ্যতা অর্জন করেছে ইতালিতে হতে যাওয়া বিশ্ব পর্বে অংশ নেয়ার। My feeling is very good after winning the worldwide championship, and I'm so happy that I won, and I couldn't even believe it. মাত্র 2য় শ্রেণীর শিক্ষার্থীর মুখে এমন অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অবাক করে অনেককেই। তার সেই দক্ষতাই এনে দিয়েছে দেশের জন্য অনন্য এক অর্জন। গাজীপুরের কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 2য় শ্রেণীর শিক্ষার্থী সামিনা গত 3 জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় অঞ্চলের ইংরেজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। ভবিষ্যতে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চায় সামিনা। When I get older, I really want to travel and experience how humanity is, and I want to communicate with people from all over the world. শিক্ষা জীবনের শুরু থেকেই ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগী এই ক্ষুদে জিনিয়াস। তার এই পথ চলায় মা বাবা ও শিক্ষকদের অবদান কম নয়। আমাদের এশিয়া মহাদেশেও প্রথম হয়েছে, তো এশিয়ার পক্ষ থেকে
ইতালিতে দেশে আমাদের এশিয়া মহাদেশের পক্ষ হয়ে লড়বে। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিজয়ী হবে, এটা আমাদের প্রত্যাশা। মেয়েকে নিয়ে আমার কথা হলো যে ওকে আমি যতটুকু সাপোর্ট দেয়া সব দিক দিয়ে আমি দিব, তারপরে ওর ইচ্ছা, ও যেদিকে যেতে চায় আমি ওকে ওই দিকেই মুভ করাবো। গত 7 জুলাই সামিনা নূর তাজকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। ও যতদিন লেখাপড়া করবে আমার এখানে, এটা তো আমি ওর ফ্রি অফ কস্ট। আর ও যতদিন লেখাপড়া করে, বাংলাদেশে লেখাপড়া করতে গেলে ওর পিছনে যত বাইক দরকার আফাজউদ্দিন পরিবার করবে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে ব্যাকরণের পাশাপাশি পাঠ অনুধাবন, ভাষার সঠিক ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করা হয়। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার জাতীয় ও আঞ্চলিক পর্বের সফলরাই বিশ্ব পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় আগামী 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত ইতালিতে হতে যাওয়া বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সামিনা নূর তাজ। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। শনিবারের নির্ধারিত আলোচনায় তেহরানকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের দাবি, ইরান স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানোর ঘটনা ছিল ভুল, এর দায় তারা একটি উগ্রপন্থী গোষ্ঠীর ওপর চাপিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, হরমুজকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। লেবার পার্টির নেতা নির্বাচনে নিরঙ্কুশ সমর্থন পেয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলটির অধিকাংশ এমপির সমর্থন পাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই বার্নহ্যাম জানান, লেবার পার্টির 403 জন সংসদ সদস্যের মধ্যে 322 জন তার পক্ষে মনোনয়ন দিয়েছেন। দলীয় নেতৃত্বের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিশ্চিত করতে তার প্রয়োজন আর মাত্র একটি সমর্থন। ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 4000 ছাড়িয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত 4118 জন নিহত এবং 16740 জন আহত হয়েছেন। উপকূলীয় লাগুইরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আর হাজারো মানুষ এখনও নিখোঁজ। রিক্টার স্কেলে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও স্বজনদের মরদেহের খোঁজে এখনও ধ্বংসস্তূপে অপেক্ষা করছেন অনেক পরিবার। এবারে খেলার খবর। প্রথম 2 ম্যাচ হেরে জিম্বাবুয়ের কাছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। এবার হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর পালা সফরকারীদের। প্রথম 2 ম্যাচের ব্যর্থতা ভুলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ দুপুর 1:30টায় স্বাগতিকদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। নিজেদের সবশেষ 4 ওয়ানডে সিরিজের সবগুলোই জয় পাওয়ায় ওয়ানডে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট ছিল বাংলাদেশ, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচেই হেরে যায় তারা। এই নিয়ে টানা দ্বিতীয়বার রোডেশিয়ানদের কাছে ওয়ানডে সিরিজ হারে তারা। তেরো বছরের দীর্ঘ বিরতি শেষে আবারও রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেলেন হোসে মরিনিও। ক্লাবের সাথে 3 বছরের চুক্তি করেছেন তিনি। প্রাক মৌসুম অনুশীলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন 63 বছর বয়সী এই পর্তুগিজ কোচ। অভিজ্ঞ এই কোচকে সান্টিয়াগো বার্নাবিউতে ফেরাতে বেনফিকার সঙ্গে সমঝোতা করেছে লস ব্ল্যাঙ্কো ম্যানেজমেন্ট, যার জন্য ক্ষতিপূরণ বাবদ গুনতে হয়েছে 13 মিলিয়ন পাউন্ড। মাদ্রিদে মরিনিওর প্রথম অধ্যায়টি ছিল 2010 থেকে 2013 সাল পর্যন্ত। সেই 3 বছরে রিয়ালকে একটি করে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতিয়েছিলেন তিনি। মাদ্রিদ ছাড়ার পর তিনি প্রিমিয়ার লিগের চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পারের মতো বড় ক্লাবের দায়িত্ব সামলেছেন। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
16 বছর পর ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে তারা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো। মিনিট 20 বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছাড়েন থিবো কর্তোয়া। সুযোগ পেয়ে ভরসা প্রতীক হয়ে উঠতে পারলেন না সানা লমেন্স, বরং তার ভুলের সুযোগে মাঠে নেমেই নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। এই সুপার সাবের শেষ গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল স্পেন। লস এঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানে শার্লে ডে কেটলার, আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো। 16 বছর পর আবারও বিশ্বকাপে শেষ চারে উঠে স্প্যানিশরা। 2010 সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা, আর গত 2 আসরেই তাদের পথচলা শেষ হয় রাউন্ড অফ 16-এ। পুরো ম্যাচেই পজিশন ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। 65% বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য 17 শটে 8টি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম 5 শট নিয়ে কেবল 2টি লক্ষ্যে রাখতে পারে। বেলজিয়ামের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে স্পেনের শুরুর একাদশে সুযোগ পেয়ে ইতিহাস করেন ইয়ামাল এবং কুবারসি। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা তার পরবর্তী নকআউট পর্বের কোনো একাদশে 2 কিশোর যাদের বয়স 19 বছর বা তার চেয়েও কম এমন তরুণদের খেলানোর ঘটনা বিশ্বকাপে গেল 68 বছরের ইতিহাসে এই প্রথম। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 36 ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী 15 জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।